ব্যতিক্রমী অনুষ্ঠান আমরা শুনি যারা সুসংগঠিত করেন এই ধরনের আয়োজনকে, তাদেরকে আমরা সব সময় দেখতে পাই না। তাজিদ মতিলাল মহাশয়কে অনুরোধ করছি আজকের সন্ধ্যার কথা বলতে। দেবাশু একেবারে মঞ্চে। সমর সাহা এবং দেবাশিস বসু। এবার আমরা সরাসরি গুরুত্বপূর্ণ জরুরি কথাগুলো তুলে ধরবেন শ্রী বিশ্বজিৎ মতিলাল মহাশয়। বলি, আপনারা আজকে যারা এসেছেন তাদের সবাইকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। এতজন মানুষ আসবেন তাও ভাবিনি। তার কারণ আমাদের এই অনুষ্ঠান ব্যতিক্রমী অনুষ্ঠান, সর্ব অর্থে ঠিক জিনচ্যাক টাইপের অনুষ্ঠান নয়। যারা এসেছেন তাদের শ্রদ্ধা জানিয়ে বলছি যে ধ্রুপদী সঙ্গীত এবং ধ্রুপদী সংগঠক শ্রী রবীন পালের যে জীবনকৃতির সম্মান প্রদানের যে অনুষ্ঠান, এই ধরনের অনুষ্ঠানের খুব দরকার ছিল। রবীনবাবুকে আপনারা অনেকেই জানেন, কেউ কেউ জানেন না। এই অনুষ্ঠানটা আমরা কেন করছি একটু বলি, 2 মিনিট সময় নেব। দেখুন, অনুষ্ঠান সংগঠন করা, শিল্পীর সঙ্গে কথা বলা, হল ভাড়া করা, টিকিট ছাপানো, বিজ্ঞাপন করা, ডেকোরেটরের সঙ্গে কথা বলা, সাউন্ড লাইট এইসব করাটা অনুষ্ঠান করা। অনুষ্ঠান হয়ে গেল, তারপর লাভ ক্ষতির খতিয়ান দেখা হয়ে গেল, তারপর একটুখানি গণমাধ্যমের বন্ধুদের অনুরোধ করে কিছু ছবি টবি খবর টবর চাপানো। শুধু এটাই যদি অনুষ্ঠান করা হয়ে থাকে তাহলে সেই অর্থে রবীনবাবু কিন্তু সংগঠক নন। কারণ ওকে আমরা এত বড় কথা ধ্রুপদী সংগঠক কেন বলছি? রবীনবাবু ছিলেন জলসাঘর নামে একটি সাংস্কৃতিক সংস্থার ছিলেন, কেন আছেন, সম্পাদক, প্রতিষ্ঠাতা সম্পাদক। এবং ওনার সঙ্গে আমার পরিচয় করিয়ে দিয়েছিলেন ডক্টর আবির লাল মুখার্জি, বিখ্যাত ইএনটি স্পেশালিস্ট। উনি ছিলেন তখন জলসাঘরের প্রেসিডেন্ট। আবিরদা আমার সঙ্গে ওনার বন্ধুত্ব করিয়ে দিয়েছিলেন এবং সেই বন্ধুত্ব আজও অবিচ্ছেদ্য। এবং আমি ওনার সঙ্গে কথা বলে যেটা দেখলাম বা আমরা একসঙ্গে যখন কাজ করলাম, সেটা হচ্ছে ওনার এই অনুষ্ঠান করার যে কনসেপচুয়ালাইজেশন, সেটা অভিনব। আপনারা ভাবুন, মেট্রো রেলের গহ্বরে মাটির তলায় এক ছুটির সকালে তরুণ ভট্টাচার্যের সন্তুরের অনুষ্ঠান, এবং সেইখানে মেট্রো রেলের মাটির তলায় বসে লোক ভর্তি করে গান শুনছে। জোড়াসাঁকো রাজবাড়িতে পণ্ডিত রবিশঙ্করের অনুষ্ঠান, সবাইকে বলা হয়েছিল ধুতি পরে যাবেন, কারণ উনি মঞ্চে চৌকিতে বসবেন, চারপাশে লোকজন থাকবে। এবং যখন আমি গেলাম, আমার হাতে একটা ছোট পলিপ্যাক টাইপের একটা প্যাকেট দেওয়া হলো। ধুতি পাঞ্জাবি পরে যেতে হয়েছিল বাধ্য হয়ে। তো পলিপ্যাকটা নিয়ে আমি জিজ্ঞেস করলাম, এটা কেন? বলি, এর মধ্যে আপনার চটিটা রেখে পায়ের তলায় নিয়ে বসবেন শান্তিতে, তা না হলে মন পড়ে থাকবে চটিতে, রবিশঙ্করের নয়। তো এই যে ভাবনা, ইভেন্ট ম্যানেজমেন্ট, দেখুন আমি জনসংযোগের কাজে এবং সাংবাদিকতার কাজে এটা আমার 60তম বছর। ইভেন্ট ম্যানেজমেন্ট অত্যন্ত একটা ট্রিকি এবং খুব সেন্সিটিভ একটা টাস্ক। এই যে খুঁটিনাটি, এরপর আরো আছে, অন্যরাও বলবেন। শঙ্করলাল বাবু একটা চমৎকার লেখা লিখেছেন যে পুস্তিকাতে আপনারা পড়বেন, সেটা নিয়ে আমি বেশি বলছি না। গঙ্গাবক্ষে যে অনুষ্ঠান, জলবিহার বলতে আমরা যা বুঝি, তা সেই জলবিহারের সময় ধ্রুপদী সঙ্গীতের অনুষ্ঠান, এও রবীনবাবুর মস্তিষ্ক প্রসূত। এবং একটা অনুষ্ঠান নিয়ে আমি ওই বুকলেটে লিখেছি, একটু আপনারা দেখবেন। স্বাধীনতার 50 বছরে এমপি বিড়লা তারামণ্ডলের যে ভেতরে ডোম, তার মধ্যে আমরা অনুষ্ঠান করেছিলাম, যেখানে আমরা অনুষ্ঠান শুরু করেছি তাৎক্ষণিক সময় 6টা-9টা, কিন্তু অনুষ্ঠানের সময় দেখিয়েছিলাম 1947-এর মধ্যরাতের আগে। এবং আকাশে যখন তারা সরছে, আস্তে আস্তে ভোর হচ্ছে, প্রথম ভারতের, স্বাধীন ভারতের প্রথম উষা, এইটিকে কনসেপচুয়ালাইজ করে আমরা অনুষ্ঠান করেছিলাম। এবং সেখানে শিল্পী কারা ছিলেন?
রশিদ খান, প্রয়াত শিল্পী রশিদ খান এবং বিশ্বমোহন ভাট। এই যে কনসেপচুয়ালাইজেশন, রশিদ খান তো অনেক প্রোগ্রাম করেছেন, বিশ্বমোহন ভাটও করেছেন, এখনো করছেন, কিন্তু এই যে একটা নতুন মোড়কে অনুষ্ঠানটাকে আনা, এটা কিন্তু ওই মানুষটির মস্তিষ্ক প্রসূত। নিজের সরকারি কাজ করতেন, দায়িত্বের কাজ করতেন, কিন্তু তার ফাঁকে ওনার ধ্যান জ্ঞান নেশা প্রাণ সবই ছিল এই অনুষ্ঠান। তো আজকে আমরা ওনাকে সম্বর্ধনা দেওয়ার কথা ভেবেছি, এবং এ ব্যাপারে যিনি মূল আমাদেরকে উৎসাহিত করেছেন তিনি ডক্টর ধ্রুবজ্যোতি চক্রবর্তী, বিশিষ্ট নৃতত্ত্ববিদ এবং স্কলার। কিন্তু উনি সেসব কোনো বলেন না লোককে, উনি বলেন আমি সেতার বাজাই। এবং এই মানুষটি সেতার বাজিয়ে চণ্ডীগড়ে কাকতালীয় হতে পারে, মিয়াকি মল্লার বাজিয়ে চণ্ডীগড় রুক্ষ খরা চলছে তখন চণ্ডীগড়ে উনি প্রাচীন কলাকেন্দ্রের আমন্ত্রণে বাজাতে গেছিলেন, এবং উনি সেতার বাজিয়ে চণ্ডীগড়ে বৃষ্টি এনেছিলেন। এবং চণ্ডীগড়ের যাবতীয় মিডিয়া গণমাধ্যম ফলাও করে এটা লিখেছিল। সে ব্যাপারে আমরা পরে আসবো, আমরা একটি বই প্রকাশ করব, আপনাদের কাছেও সেটা হয়তো যাবে, সেটা গেলে আপনারা এগুলো পাবেন। তো আমার সহবক্তা অনেকেই আছেন, বিশিষ্ট মানুষরা মঞ্চাসীন, তারা সকলেই ব্যস্ততার মাঝে সময় দিয়ে এসেছেন, আপনারা শুনবেন। এবং আমাদের অনুরোধ শেষ অবধি থাকবেন। আমাদের পরবর্তী অনুষ্ঠানের জন্য আপনাদের আগাম আমন্ত্রণ জানিয়ে রাখলাম। আমরা আবার অনুষ্ঠান করব, এবং আমরা যে পুস্তিকাটি বার করেছি একটু দেখবেন। এটা ঠিক সেই অর্থে কোনো সুভেনির কিন্তু নয়, আমরা সেই অর্থে এটা সুভেনির করিনি, যেখানে ধরুন কবিরাজি ওষুধের বিজ্ঞাপন থাকবে কিংবা পাড়ার বেকারি বিজ্ঞাপন থাকবে, ঠিক সেই টাইপের নয়। এটা এক ধরনের রবীন্দ্রবাবুকে নিয়ে অনুষ্ঠানটা যে করছি তার দলিলায়ন কেন করছি, আপনারা একটু বাড়িতে নিয়ে গিয়ে পড়বেন। আমি আর বেশি কথা বলবো না, এর পরের বক্তাকে আমরা এবার শুনবো, তারপর আমরা অনুষ্ঠানটাকে এগিয়ে নিয়ে যাব। নমস্কার। মূল উদ্দেশ্য দুটো। এক, মাননীয় শ্রী রবীন পাল মহাশয়কে আমাদের কৃতজ্ঞতা সম্মাননা জ্ঞাপন, এবং ডক্টর ধ্রুবজ্যোতি চক্রবর্তীকে শোনা। অবশ্যই সঙ্গে পণ্ডিত সমর সাহা এবং ধ্রুবজ্যোতি চক্রবর্তী। গোড়াতে বলেছিলাম আমাদের আজ আনন্দ সন্ধ্যা, বিদ্যুৎজনেদের সান্নিধ্য লাভের আনন্দ। আজ প্রথম বক্তা যিনি ছিলেন বিশ্বজিৎ মতিলাল, তিনি প্রখ্যাত জনসংযোগ আধিকারিক, কিন্তু ওর বক্তব্যে নিশ্চয়ই বুঝেছি আমরা সকলে যে শিল্প সাহিত্য এবং সুরের জগতে অনুশীলন অনুসন্ধান তার দীর্ঘদিনের, এবং সেই সূত্রেই রবীনবাবুর সঙ্গেও সংযোগ। ওকে ধন্যবাদ জানিয়ে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ রাখছি মাননীয় শ্রী অনুপ মতিলাল মহাশয়ের কাছে। আগামীতে প্রকাশিতব্য রবীন্দ্র রচনাবলী পশ্চিমবঙ্গ সরকারের, তার সম্পাদক মণ্ডলীর অন্যতম সদস্য তিনি। এতদিন অনেকখানি সংস্কৃতির জগতের দায়ভার সামলেছেন। ইতিহাসের এই ছাত্র ভালোবেসে পরম্পরা রক্ষার এবং সঙ্গীতে তার কানটি টান টান করে বাঁধা। নিজে হয়তো গান করেন না, কিন্তু তার মতো সমজদার কম। এখন তিনি বক্তা। সুদীপ্তা যা বলল সেটা সবটা সত্য নয়। আজকের এই আসরে যারা উপস্থিত আছেন, বিশেষ করে শ্রী রবীন পাল, যাকে জীবন কৃতি সম্মান দেওয়া হচ্ছে আজকে, তাকে আমার শ্রদ্ধা প্রণাম। শ্রী শঙ্করলাল ভট্টাচার্য, শ্রী বিশ্বজিৎ মতিলাল, শ্রী সমর সাহা, শ্রী দেবাশিস বসু, আমার দীর্ঘকালের বন্ধু, আপনারা বুধমণ্ডলী। আসলে বিশ্বজিৎ যা বলে গেলেন তারপরে কিছু বলবার মতন আমার
বেশি কিছু নেই, শুধু একটু কথা বলবো যে আমার কর্মজীবনের একটা বেশ শেষের দিকের বড় অংশ সংস্কৃতি প্রশাসনে কেটেছে। এই সংস্কৃতি প্রশাসন একটা যে প্রশাসন, সেটা সবাই অনেকে বুঝতে পারে না, কালচারাল অ্যাডমিনিস্ট্রেশন যাকে বলে। আমার কি হয়েছিল জানি না, 2007 থেকে আমি সংস্কৃতি প্রশাসনে এলাম। তার আগে যেমন প্রশাসকদের নানা কাজ করতে হয়, কখনো নগর উন্নয়ন, কখনো ভূমি সংস্কার, এসব করেছি। কিন্তু হঠাৎ সংস্কৃতি প্রশাসনে আসার ফলে এই সংস্কৃতি জগতের একটা বড় যে ব্যাপার, সেটা চোখের সামনে খুলে গেল। তার আগেও যে সংস্কৃতি ছিল না বা সংস্কৃতি মনস্ক ছিলাম না তেমন নয়। আমি জন্মেছি এমন একটা বাড়িতে আমরা, যে আমাদের একেবারে শৈশবকাল থেকে সংস্কৃতির সঙ্গে যোগ ছিল। সেই যোগে সেইভাবেই লালিত হয়ে উঠেছিলাম বলে যখন এই প্রশাসনে এলাম তখন খুব একটা অসুবিধা হয়নি। প্রায় অধিকাংশ মানুষকেই নানাভাবে চিনতাম, হয়তো ঘনিষ্ঠতা ছিল না। রবীনবাবু সেই রকমই একজন মানুষ। একটু আগেই উনি আমার পাশে বসে বলছিলেন যে আপনার শ্বশুর মশাই অরুণ ভট্টাচার্য না? তার মানে কোন কালের মানুষ? অরুণ ভট্টাচার্যের আগামীকাল জন্ম শতবর্ষ। তো উনি কোন কালের মানুষ বোঝা যায়। আমার শ্বশুর মশাইকে তো আমি অনেক পরে দেখেছি। তার 60 বছর বয়সে চলে গেছিলেন, আমি 55 বছর বয়সে যখন, তখন তো আমার বিবাহ হয়। কিন্তু উনি তাকে চিনতেন। তিনি গানের সঙ্গীত জগতের, তিনি বেসিক্যালি কবি, কিন্তু সঙ্গীত জগতেরও একজন মস্ত মানুষ ছিলেন। দীর্ঘকাল স্টেটসম্যান পত্রিকায় মিউজিক ক্রিটিক ছিলেন। এইসব আসরে তার বিপুল গতায়াত ছিল দীর্ঘকাল ধরে। তো যাই হোক, যে কথা বলার সেটা হচ্ছে, রবীনবাবুকে আমি ওই 2007-এর পর থেকে নিবিড়ভাবে চিনতে শুরু করি। ওনার যে কৃতিত্বের কথা, যে ডেডিকেশনের কথা বিশ্বজিৎদা বললেন, সেগুলো প্রতি মুহূর্তে লক্ষ্য করেছি। সরকারি সাহায্য, অনুদান, এগুলো দেওয়ার কাজ ছিল আমাদের। সব যে দিতে পেরেছি, সবসময় পাশে দাঁড়াতে পেরেছি সরকারের পক্ষ থেকে এমন নয়, হয়তো বেশিটাই পারিনি। কিন্তু ওর সঙ্গে হৃদ্যতা, ওর যে গুণপনার জন্য ওর সঙ্গে হৃদ্যতা, তার জন্যে কম পড়েনি। চিরকালই একটা হৃদ্যতার সম্পর্ক ছিল। উনি একজন গুণী মানুষ। এই শিল্পীদের, যেটা বিশ্বজিৎদা বললেন, যে নিটিগ্রিটিস থাকে একটা সংগঠকের ক্ষেত্রে ভীষণ প্রয়োজনে, যে খুঁটিনাটি, এই খুঁটিনাটির ব্যাপারটা কি চমৎকার করে বিশ্বজিৎদা বললেন। চটি, রবিশঙ্কর শুনবে না, চটি আগলাবে। তা এই যে ব্যাপারটা, এটা যেমন আছে, তেমনি সঙ্গীত রসকে নানা রকমভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়ার যে উদ্যোগ, ভালোবাসা, এই দীর্ঘ 6 দশক ধরে একজন মানুষ একেবারে একাগ্র চিত্তে করে এসেছেন, এর তো তুলনা হয় না। আমরা অনেকেই নানা দিকে 32.5 ভাজায় বিচ্ছিন্ন, বিক্ষিপ্ত হয়ে থাকি। কিন্তু যে মানুষ এক মনে একতারাতে একটি জেতার সেইটি বাজায়, সে, তার তো একটা অন্যরকম ব্যাপার আছে, তাকে শ্রদ্ধা করতেই হয়। রবীন্দ্রনাথের সেই গান, আপনারা অনেকে জানেন না, রবীন্দ্রনাথ এই গানটি লিখেছিলেন বঙ্গভঙ্গ আন্দোলনের পরেই, 2-1 বছর বাদেই, এবং নিজের কথাই ভেবেছিলেন যে ফুল বুনে তোর একটি কুসুম, তাই দিয়ে তোর ডালি সাজা। অর্থাৎ আর অন্য কোনো দিকে তাকিও না, একাগ্র চিত্তে যেটা করার সেটা করো। এবং তারপরেই গীতালি, গীতিমাল্য, গীতাঞ্জলি এবং নোবেল পুরস্কার। ফলে এই যে এক মনে একতারাতে একটি জেতার সেইটি বাজার যে ব্যাপার, একাগ্রতা, সেটা রবীনবাবুর
এই আমাদের উচ্চাঙ্গ সঙ্গীতই বলি, ধ্রুপদী সঙ্গীতই বলি, হিন্দুস্তানি সঙ্গীতই বলি, তার জন্যে তার যে সমস্ত জীবনটাই প্রায় দিয়ে দিলেন, এর জন্য তাকে প্রণাম না করে পারি না। আজকাল সংগঠক ভীষণ কমে যাচ্ছে, নেই বললেই চলে। এই ধরনের কাজে তো সংগঠন করা খুবই কঠিনও হয়ে গেছে। আমি নিউ টাউনে অবসর গ্রহণের পরে দু একটি সংস্থার দায়িত্বে ছিলাম। সেখানে এখানে ভাস্কর আছে সর্দার, ও এটা নিউ টাউন জলসাঘর খুলেছে রবীন্দ্রবাবুর সংস্থার নামে। সেখানে যে কত কঠিন আয়োজন করা, সেটা আমি ভাস্করের সঙ্গে বুঝেছিলাম যে খানিকটা কাজ করে, যে একটা জলসাঘরকে নিউ টাউনে নিয়ে গিয়ে সেখানে উচ্চাঙ্গ সঙ্গীতের অনুষ্ঠানের আয়োজন করা কত কঠিন। রবীন্দ্রবাবু পাশে ছিলেন ওদের সবসময়, এখনো আছেন। তো এইটা এখনো উনি এই ধরনের উদ্যোগের পাশে দাঁড়ান এবং নিয়মিত সহায়তা করেন, এটাও একটা অসম্ভব ব্যাপার বলে আমার মনে হয়। ওকে প্রণাম করি, ওকে শ্রদ্ধা করি তো চিরকাল। আজকে ওকে বিশেষ করে এই জীবনপ্রীতি সম্মানের দিনে ওকে আমার সশ্রদ্ধ প্রণাম। নমস্কার। আমাদের এই নগর জীবনে মার্গ সঙ্গীতের প্রচার প্রসার এর জন্য যে মানুষটি 6 দশক ধরে কাজ করে এসেছেন, বলা বাহুল্য শুধু শ্রোতা হিসেবে আমরাই নই, যারা এই পথের শিল্পী তাদেরও অশেষ ঋণ। অনেকটা ঋণ স্বীকার করেও ভালোবেসে উপস্থিত হয়েছেন আজকের শিল্পী, বিশিষ্ট তবলা শিল্পী পণ্ডিত সমর সাহা। তার কাছেও আমরা শুনব দু কথা। মঞ্চে উপবিষ্ট সকলকে আমার প্রণাম জানাচ্ছি, কারণ সকলেই বহুদিন ধরে আমি চিনি, সকলেই আমার থেকে বড়। সামনে যারা আছেন বড়দেরকে প্রণাম, ছোটদের অনেক শুভেচ্ছা। কোন দিক থেকে শুরু করব? অনেক কিছুই বলা হয়ে গেছে, আমার কাছে খুব একটা বলার মতো কিছু নেই। তবে রবীন্দ্র সম্বন্ধে আমি অনেক কিছু বলতে পারি। প্রথমেই বলবো, যখন আমি তো তবলা বাজি, পণ্ডিত বলেছে কোনো ভুল কথা। পণ্ডিত হচ্ছে যারা পাণ্ডিত্যের একদম শেষ কথা আর শেখার প্রয়োজন নেই, তারা হচ্ছে পণ্ডিত। আমরা কিন্তু এখনো শিখতে চাই, বাচ্চাদের কাছেও শিখি। পণ্ডিত আমরা না, আমরা শিক্ষার্থী। তো সেই শিক্ষার্থীর দিক থেকে আমি বলবো, যখন শুরু করেছিলাম গান বাজনা, তখন প্রথম আমাদের গোল ছিল কবে রেডিওতে বাজাবো। সেই সময় যুববাণী, শিশু মঙ্গল এইসব অনুষ্ঠান হতো, তাতে ধীরে 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 সুযোগ পাওয়া সেইগুলো শুরু হয়েছিল। তারপরে 1977 সালে এই রবীন্দ্রদা তৈরি করেন জলসাগর। প্রথম প্রোগ্রাম আমার মনে হয় বোধহয় মার্বেল প্যালেসে হয়েছিল, কি রবীন্দ্র, তাই তো? না, কোথায়? আচ্ছা, ওটা 76-এ হয়েছিল। ওই সময় থেকে আমি, তার আগের থেকে রবীন্দ্রকে জানি। পণ্ডিত কিষাণ মহারাজজির সাথে আমার গুরুজি নাটুবাবু, তার বাড়িতে রবীন্দ্র এসেছিলেন, তখন থেকে আমি ওনাকে জানি। তো সেই রেডিওর পরে আমাদের এরকম একটা মনে হতো, এই যে অনুষ্ঠান হয় জলসাগর একটা দারুণ একটা নাম, যদি এই অনুষ্ঠানে কোনোদিন বাজাবার সুযোগ পাই। তো এই ইচ্ছে কিন্তু সেই সময় আমাদের অনেকেরই ছিল। রবীন্দ্র যে প্রত্যেক মাসে প্রোগ্রাম করেছেন তা করেননি, কিন্তু যেটা করেছে সেটা একদম সুপার হিট প্রোগ্রাম। তো সেই সময় থেকে আমি রবীন্দ্রকে জানি, আজও জানি। সেই 1967-68-তে শুরু করেছিলেন। এবছরও আগামী কদিন পরে, মানে 18 তারিখে, আগামী 18 তারিখে রামকৃষ্ণ মিশনে রবীন্দ্র আবার সেই জলসাগরের অনুষ্ঠান করছেন। তো এইরকম মানুষ যদি না থাকেন, তাহলে কিন্তু মিউজিক কিছুতেই এগোবে না।
মিউজিক শুধু ট্যালেন্ট থাকলেই একজন গাইয়ে বাজিয়ে যে অনেক উঁচুতে যাবেন তা কিন্তু না। ট্যালেন্ট থাকতে হবে, তার ভালো গুরু পেতে হবে, তারপর তাকে প্রমোট করার মতো কিছু মানুষ চাই, কিছু অর্গানাইজেশন চাই। তারা না করলেও আগে এগোবে না। তারপরে যেটা এই দাদা বললেন, মিডিয়া, তারপরে যদি মিডিয়া সাহায্য করে তাহলে একটা মানুষকে এগিয়ে যেতে অনেক অনেক সাহায্য পাওয়া যায় তার থেকে। তো এই আর এখানে যারা আছেন, মানে কারোর সম্বন্ধেই আমার কিছু বলার অধিকার নেই, কেন সবাই আমার থেকে অনেক সিনিয়র, এবং শুধু সিনিয়র না, তাদের জ্ঞানে বুদ্ধিতে তাদের পাশে বসলে আমরাও শিখি। তাদের কথা শুনে আজকেও আমি অনেক কিছু শিখছি। আর আমি ধন্যবাদ দেব অনুভব লন্ডন তরঙ্গের একটা FM রেইনবো, FM গোল্ড। এই গোল্ডে জলসাঘর নামে একটা বিশেষ অনুষ্ঠান বছরের পর বছর চমৎকার ভাবে ধরে রাখতেন যিনি, তার মধ্যে একটি নাম দেবাশিস বসু। দেবাশিস দা তখন তারুণ্য অতিক্রম করেছেন সত্য। তিনি টেলিভিশনে সংবাদ পাঠক, আকাশবাণীতে ঘোষক, অনুষ্ঠান উপস্থাপক, সেই সঙ্গে মঞ্চে সঞ্চালক। এহেন মানুষটিরও একসময় সত্যি স্বপ্ন ছিল, আমায় যদি কখনো জলসাঘরের কোনো অনুষ্ঠান করতে ডাকা হয়। দেবাশিসদার সঙ্গে সমস্ত মার্গসঙ্গীতের শিল্পীদের এমন এক চমৎকার সম্পর্ক, শিল্পীদের সঙ্গেই ওর এক অন্যরকম হৃদ্যতা। আমি দেবাশিসদার একটি কথা বলে ওকে মাইক দেব। দেবাশিসদা একদিন আমাকে পরামর্শ দিচ্ছিলেন, জানিস রে, একটা অনুষ্ঠানে যখন কোনো শাস্ত্রীয় সঙ্গীত হবে, সেটা কোন জায়গায় শেষ হলো সেই স্কেলে কথা বলতে শুরু করবি, না হলে না কানে জাগ হয়। এহেন শ্রোতা তিনি, এহেন শিল্পী। দেবাশিসদা নিজেও গান লেখেন, গানে সুর করেন, গান গাইতে পারেন। আজ দেবাশিস বসু বলবেন তার প্রিয় শ্রদ্ধেয় রবীন্দ্র সম্পর্কে। 1983 মাঝামাঝি বছরটার, তার আগে ভি বালসারা ইন ভেরিয়াস মুডস নামে একটি অনুষ্ঠান হয়ে গেছে। 40 জন লাইভ মিউজিশিয়ান সেদিন স্টেজে ছিলেন, জলসাঘরের অবশ্যই। তারপরে একটি অনুষ্ঠান যেখানে লুপ্ত মানি বলে একটা অনুষ্ঠান করবেন দাদা, মানে বালসারা দা। ধন্যবাদজির গান বাজবে টেপেতে, আর কলা মন্দিরে লাইভ পিয়ানো বাজাবেন সেই গানটার সঙ্গে বালসারা দা। তারপরে ধাপে থাকবেন অ্যান্টোমেনিজেস, যাকে বলা হয় এশিয়ার ওয়ান অফ দ্য ফাইনেস্ট ভাইব্রোফোন প্লেয়ার এবং অসামান্য পিয়ানিস্ট। আমাদের সেই প্রোগ্রামটা হলো কানায় কানায় ভর্তি রসিক মানুষ। হয়ে যাবার পর কলা মন্দিরে যখন নিচে নামলাম অনুষ্ঠানের পর, রবীন্দ্র আমাকে বললেন, দেবাশিস তুমি কিন্তু পার্মানেন্ট হয়ে গেলে। আমি বললাম, তাহলে রবীন্দ্র বলতে চাইছো আমি যে জলসা ঘরে বেলোয়ানি ছাড়? বলতে পারো। মানে সেই থেকে আমাদের সম্পর্কটা রসের সম্পর্ক। এটাও ঠিক, গতকাল সকালে রবীন্দ্র ফোন করলেন, আগামী একটা অনুষ্ঠানের কথা বললেন, এরকম একটা অনুষ্ঠান হলে কেমন হয়। সঙ্গে সঙ্গে আমার একটা ছবি মনে পড়লো আর একটা ক্যাপশন মনে পড়লো, ঋত্বিক ঘটকের ছবি, যাতে লেখা ভাবো ভাবো ভাবা প্র্যাকটিস করো। আমার তো এই ভাবুক মানুষটাকে দেখে মনে হয় তিনি ভাবের ঘরেরই একজন। তাই তো তার সঙ্গে আমাদের এত ভাব, এত ভালোবাসা, এত শ্রদ্ধা, এত প্রণাম। যখন কোনো অনুষ্ঠানের কথা হয়, তিনি কোথা থেকে চলে আসেন বাড়িতে। আমি মাঝে মাঝে বলি যে, রবীন্দ্র কেন এত কষ্ট করছো?
আমি তো যেতে পারতাম। রবীন্দ্র বলেন, না, এটা করতে হয়। আমি দেখেছি আগেকার যারা গুণী মানুষ তাদের এটাই ছিল। বাদশারাদাকে দেখেছি, শিবরাজদাকে দেখেছি, দীনেন্দ্র চৌধুরীকে দেখেছি, দ্বিজেন মুখোপাধ্যায়কে দেখেছি। কাউকে দিয়ে নয়, হয় নিজে আসতেন না হলে বলতেন। আমরা তখন তাদের থেকে অনেক 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 ছোট, সব দিক থেকে এটা শিক্ষা নিয়েছি যে বিদ্যা বিনয় দান করে। আজ রবীন্দ্রকে কি দেবো? প্রণাম সে তো রইল প্রেমের দিন না। রবীন্দ্র, যতই সিরিয়াস থাকো, তুমি প্রেমিক মানুষ বলে তো হবে না, একটু মিষ্টি হাসতে মনে হচ্ছে। আচ্ছা, রবীন্দ্রের জন্য আমার 30 বছর আগে লেখা একটা ছোট্ট প্রেমিক কবিতা বলি, শোনো। তোমারও মন আমি জানি, তোমারও মন আমি জানি, বেসুরো হলে অভিমানী, তোমাকে তাই চোখে হারাই, বুকেতে বাঁধতে সাবধানী। তুমি কত চেনা চৈত্র রাতের ভরা পল, শুভ ভোরের শেষের সূর্য স্নানে টলমল। তুমি কিশোরীর প্রেম তারায় তারায় জানা জানি, তোমারও মন আমি জানি। তুমি ওই দূর মৌ বনে বেজে ওঠা মাদল, তুমি ওই দূর মৌ বনে বেজে ওঠা মাদল, শ্রাবণে পাওয়া বৈশাখী তৃষ্ণার জল। তুমি তিতাসের দান, ঢেউয়ে ঢেউয়ে কানাকানি, তোমার মন আমি জানি। প্রণাম। পাল মহাশয়কে জীবনকৃতি সম্মাননা জ্ঞাপন, সেই গুরুত্বপূর্ণ কাজটা এখন আমরা করব। যে সম্মাননা পত্রটি ওর হাতে তুলে দেওয়া হবে, সেটিতে কি লেখা হয়েছে আমাদের সকলের পক্ষ থেকে সেটা আমি একটু আপনাদের কাছে পড়ে দেব। এটি তুলে দেবেন শঙ্করলাল ভট্টাচার্য। রবীন পাল, যার কাছে ছোট্টবেলা থেকে ভুটান দা, যে রবীন পালের আয়োজনেই শঙ্করদা দেখতে দেখতে বড় হয়েছেন অনেক গুণী শিল্পীকে, শুনতে পেয়েছেন এই ভুটানদার আয়োজনে। তারপরে তো একসঙ্গে ওরা দুজন এবং পণ্ডিত রবিশঙ্কর দীর্ঘ পথ এগিয়ে চলা। আমরা প্রথমে সম্মাননা জ্ঞাপন অনুষ্ঠানটি সম্পন্ন করব। আমরা শুনব রবীন বাবুর অনুভূতির কথা এবং এই পর্ব শেষ করব শঙ্করলাল ভট্টাচার্যের বক্তব্য দিয়ে। অনুভব আনন্দম ধ্রুপদী সংগঠক শ্রী রবীন পালকে জীবনকৃতি সম্মান অর্পণ। পরম শ্রদ্ধেয়, আপনি কলকাতার সাংস্কৃতিক সমাজে একটি বিশেষ আসনে প্রতিষ্ঠিত। কার্যত আপনার পুরো জীবনটাই মার্গসঙ্গীতের আবহাওয়ায় ঋদ্ধ। ছোটবেলা থেকে কিষাণ মহারাজের সান্নিধ্য দিয়ে এর শুরু। আপনি বড় হয়েছেন, কেন্দ্রীয় সরকারের টেলিকম দপ্তরে কর্মজীবন কাটিয়েছেন, কিন্তু কখনোই ভারতীয় উচ্চাঙ্গ সঙ্গীতের সীমানা থেকে বেরিয়ে যাননি। আপনার সংস্থা জলসাঘর ও আপনি দীর্ঘ 57 বছর ধরে বাংলা তথা ভারতের সাংস্কৃতিক মানুষদের সামনে আয়োজন করেছেন বহু স্মরণীয় অনুষ্ঠান। প্রতিটি অনুষ্ঠানেই থাকত উপস্থাপনার উৎকর্ষ। কলকাতার সংস্কৃতিতে ধ্রুপদী পরিসরে আপনার মতো আয়োজক নিরবচ্ছিন্নভাবে এই কাজটি করে চলেছেন। বাংলার সংস্কৃতি প্রেমী মানুষ হিসেবে আমরা মনে করেছি আপনি এই সাংস্কৃতিক জগতে নীরব অবদান রেখে গেছেন। আপনার এই বোধোদীপ্ত সৃজনশীল কাজের জন্যে আমাদের সামাজিক দায়িত্ব মনে করে আপনার হাতে আমাদের পক্ষ থেকে এই জীবনকৃতি সম্মান তুলে দিতে পেরে নিজেরাই ধন্য হলাম। আপনাকে এই সম্মান দিতে পেরে আমরা আনন্দিত, সম্মানিত ও গৌরবান্বিত। আমি বিশিষ্ট সাংবাদিক মাননীয় শ্রী শঙ্করলাল ভট্টাচার্যকে অনুরোধ করব শ্রী রবীন পালের হাতে এই সম্মাননা পত্র তুলে দিতে।
আমাদের কিছু ভালোবাসার উপহার আছে, সেটি তুলে দেবেন শ্রী বিশ্বজিৎ মতিলাল মহাশয়। জন্য তিনি অনেকখানি অভিভাবকত্ব করছেন। ভালোবাসার সম্মানের এই উপহার শ্রী রবীন পাল মহাশয়কে। আমি তোমাদেরই লোক, আমি তোমাদের প্রিয় মানুষ, এই অনুভবে কবির চোখেও জল আসতো। এটি ছিল তার পরম চাওয়া এবং পাওয়া। আমরা শুনব শ্রী রবীন পাল। নমস্কার, উপস্থিত সবাইকে নমস্কার জানিয়ে আজকে বলার কিছু নেই। এইরকম একজন সংগঠককে সম্মান জানায়, এটা এখানেই সম্ভব। আজকে এরকম একজন সংগঠকের নাম আমার মনে পড়ছে, তার নাম হচ্ছে হরেন ঘোষ। তিনি, আপনারা কতজন নাম তার জানেন আমি জানি না, তিনি সংগঠক হিসেবে দারুণ, প্রথম অনেক দিনের আগে কথা বলেছি, তখন রবীন্দ্রনাথ বেঁচে। উনি রবীন্দ্রনাথের সাথে ওনার যাওয়া আসা ছিল। উদয় শঙ্করকে নিয়ে উনি রবীন্দ্রনাথের সঙ্গে পরিচয় করিয়েছিলেন। এরকম আরও বড় বড় মানুষ আমি ওনার নাম শুনেছি। উনি আমাদের পাড়ার খুব কাছেই থাকতেন, ওই আপনার ওই কী বলে ওয়েলিংটন স্ট্রিটের ওখানে। তো কিন্তু ভদ্রলোকের খুব মৃত্যু খুব দুঃখজনক হয়েছিল। তাকে খুন করা হয়েছিল, মানে 46 এর যে সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছিল, সেই অফিস ঘর, ওনার অফিস ছিল ওয়াচল মোল্লার যে চাঁদনিতে, তার উপরে, সেখানে হরেন ঘোষকে খুন করা হয়। এবং যে খুন করেছিল সে ওনারই, সে অনেক কাহিনী, সেগুলো আর বলবো না। তো সে সুইসাইড করেছিল খুন করার পরে, শুনেছি। তখন আমার বয়স তখন 10 বছর। তারপর থেকে আমার খুব মনে হতো যে হরেনবাবুর উপর আমার একটা আলাদা শ্রদ্ধা ছিল, এবং এই অর্গানাইজার হিসেবে উনি মানে অনেক মস্ত মস্ত মানুষকে মানে রবীন্দ্রনাথের সাথে পরিচয় করিয়ে দিত বা অনুষ্ঠান করেছে। যাই হোক, ওনাকে সম্মান জানিয়ে আমার ইয়েটা হচ্ছে যে অন্ততপক্ষে তার ভাবধারাতেই আমাকে আজকে এরকম দেওয়া হলো। আমি অনুষ্ঠান করেছি খুব খেয়াল খুশিতে, তবে আমাকে খুব সাহায্য করেছে, আমারই পাশে বসে আছে শঙ্করলাল। আমার বেশ মনে আছে মার্বেল প্যালেসে আমরা যখন অনুষ্ঠান রবিশঙ্করকে করি, তখন রবিশঙ্করকে যারা ঘিরে ছিল তারা কেউ রাজি নয়, যে কারণ আপনার বিদেশে বড় বড় হলে প্রোগ্রাম করেছে, কলকাতায় করেছে, বাড়ির উঠোনে গিয়ে বাজাবে এটা। কিন্তু রবিশঙ্করজি বুঝেছিল যে আমাকে উনি বলেছিলেন যে তুমি যেটা বলছো সেটা তুমি করতে পারবে। আমি বললাম হ্যাঁ করতে পারবো। কারণ অনুষ্ঠানটা হয়েছিল সারা রাত্রি ধরে মোমবাতির আলো জ্বালিয়ে ঝাড় মার্বেল প্যালেসের উঠানে। এটা হয়েছিল 76 সালের 22শে জানুয়ারি আর কি হয়েছিল। যাই হোক, তারপরে দিনই রবিশঙ্কর যে আমাকে নিয়ে চলে যায় বেনারসে। তখন বলে যে তুমি এখানেই থাকবে, আমার সাথেই ঘুরবে তুমি। রবিশঙ্করজি বুঝেছিলেন হয়তো যে এই সেই ছেলে, এবং জীবনের শেষ দিন পর্যন্ত উনি আমি যখন বলতাম যে আমাকে উনি একটা কথা বলতেন যে তুমি এখন কি ভাবছো। আমি ভাবছো বলেন কেন? বলে ভাবছো এই জন্যই বলি, ভাবা তারপরে তোমার হয়ে গেছে, এখন ভাবছো মানে তুমি সেটাকে কি করে প্রেজেন্ট করবে সেইটাই ভাঁজা। আমি বলছি যে আপনি ভেবে নিয়েছিলেন না? হ্যাঁ, আমি ভেবে নিয়েই তোমাকে বলছি কি ভাবছো। তারপরে আমি বলবো এখন ভাবছি না কিছু। বলে হ্যাঁ, ভাঁজা তোমার হয়ে গেছে, বলো তুমি। এই রবিশঙ্করকে নিয়ে এত অনুষ্ঠান করেছি, কোনোদিন উনি
না করেন যে আগে আমি বলতে এবার কী করছো, তা আমি এটা করছি, আচ্ছা ঠিক আছে পাই যাবো। এর উপরে অনেক আমার প্রোগ্রামে এসেছেন। দক্ষিণেশ্বর টেম্পলে 25,000 লোক হয়েছিল ওই কোর্টইয়ার্ডে, সব লোক, মানে এটা শিবানন্দগিরি মহারাজের সাথে আমি যৌথভাবে করেছিলাম। এরকম আরও কত কী করেছি সেসব রেকর্ডে আছে, বলে শেষ করতে পারবো না। যাই হোক, আপনারা যে আমাকে এই সম্মানটা দিলেন, এতে আমার আয়ু খানিকটা বেড়ে গেল। আর যদিও আমার বয়স হয়েছে এখন 88 আমার বয়স, তো সেই হিসেবে যে খুব ভালো লাগছে যে আপনারা এবং যারা যারা আমার সম্বন্ধে বললো, অনেক কিছু বলেছে, আমি সেই ভেবে তো অনুষ্ঠান করিনি, মনে জেগেছে করেছি। এইটা এবার কী করবো, এই 18 তারিখের কথাটা বলছে, আমি বলে দিই। 18 তারিখটা আমার মনে এলো এই জন্যে, আমি স্বামী সুপর্ণানন্দ যেদিন গোল পার্কে তাকে বলেছিলাম যে আপনি তো 12ই জানুয়ারি বিবেকানন্দের জন্মদিনটা খুব ভালো করে করেন, তো ঠাকুরের আর মায়ের জন্মদিন তো আপনি করেন না। তখন উনি চুপ করেছিলেন। আমি বললাম ওটা আমি করবো। তো বলে যে করো। তখন আমি ওই ঠাকুরের জন্মদিনটা ওই 18ই ফেব্রুয়ারি ওইখানে করছি। ওখানে উনি বলেছিলেন যে আমি প্রথমে বক্তব্য রাখবো। আমি বললাম যে বক্তব্যটা একটু বড় করেই রাখবেন। বলে ঠিক আছে। উনি বলেছেন। আর একজন ডুয়েট সে তার শরৎ বাজায়, কেরিয়া ব্রাদার্স, ওরা আসবে বলেছে, বাজাবে বলেছে। ওরা বলেছে আমাদেরকে কোনো পারিশ্রমিক দিতে হবে না, শুধু আমাকে থাকবার খাও আর জায়গাটা দেবেন। আমি বললাম ঠিক আছে। তো আপনারা বলা রইল, আপনাদের পক্ষে যদি সুযোগ সময় থাকে ওখানে আসবেন, কোনো প্রবেশপত্রের কোনো ইয়ে নেই। তো যাই হোক, আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আপনাদের সবাইকে নমস্কার জানি। বিকেল 5টা বিবেকানন্দ হলে 18ই ফেব্রুয়ারি, ওই দিন শ্রী শ্রী ঠাকুরের জন্মদিন, ওই দিন উপলক্ষে এই আয়োজন। তিথি নয়, দিন, তিথি 1 মার্চ সব। এক্ষুনি রবীন্দ্রবাবু বললেন যে আমার বয়স 88। 18 তারিখ যদি এইরকম একটা অন্যরকম ভাবনা, যে ঠাকুরের জন্মদিন, মায়ের জন্মদিন তো পালন হয় না, স্বামীজিরটা 12ই জানুয়ারি হয়। এখনো পর্যন্ত তার মাথায় খেলে যায় নতুন কি করা। এই যদি কারোর মস্তিষ্কের ভাবনা থাকে তাহলে বলবো স্বাগত 88। আপনাদের একটু জানাই, এই মানুষটি গঙ্গাবক্ষে সাহিত্য আড্ডা ইত্যাদি আসর জমিয়েছিলেন রবীন্দ্রনাথের পর, সম্ভবত ওর উদ্যোগে। তিনি 7,500 দর্শক নিয়ে ওই মার্বেল প্যালেস, যে গল্পটা বারবার শুনছেন, আয়োজন করেছিলেন, যেখানে দেবাশিসদার প্রথম প্রবেশ, সেটিও ভি বালসারাকে নিয়েছিল। হল ভর্তি 83 সালে। এমন অনেক গল্প যেগুলো কল্পনাও করতে পারবেন না। বিশ্বজিৎ দা একটা উল্লেখ করেছেন তারামণ্ডলে যেটি হয়েছিল। আপনারা যদি এই গল্পগুলো আরো ভালো করে জানতে চান, একটা গোলাপি পুস্তিকা আপনাদের কাছে পৌঁছেছে, ওই যে ওর হাতে রয়েছে। আচ্ছা, আমাদের এটি সংখ্যায় কিন্তু সীমিত, ভালো জিনিস কমই হয়। হ্যাঁ, চন্দন গাছ একটা, কলা বাগান অনেক হয়। এটা খুব দামি একটা জিনিস। আপনাদের কাছে একটি করে পৌঁছক, আমরা চেষ্টা করছি। যদি কোনো পরিবারে দেখেন 3 জন সদস্যের হাতে 3টি, তাহলে একটি রাখবেন। হ্যাঁ, আমাদের এটা সীমিত সংখ্যক আছে। কিন্তু প্রিয় রবীন্দ্র সম্পর্কে অনেক ঝুলি, বিরাট বড় একটা লেখা আছে, অনেকটা গল্প সেখানে পাবেন। আজকে শঙ্কর দা অন্তত সাগর থেকে একটু অঞ্জলি তুলে দিন আমাদের জন্য। সবাইকে নমস্কার। এটা কি অনেক ছিল? সবাইকে ধন্যবাদ জানাবো অনুভব আনন্দকে।
যে এমন একটা ব্যতিক্রমী চিন্তা ওরা করেছে যে একজন সংগঠককে সম্মান দিচ্ছে। একজন সংগঠক কথার মধ্যে কিন্তু গঠন আছে, তাকে অনেক কিছু গড়তে হয়। তো এরকম একজন সংগঠক যার অনেকটা ইতিহাস আমি জানি, তার কারণ হচ্ছে রবীন্দ্র সম্পর্কে বলতে গেলে আমার আত্মজীবনী বলা হয়। ইনফ্যাক্ট আমার আত্মজীবনীর একটি খণ্ডে আমি অনেকটাই লিখেছি এই সেই সময়কার অনুষ্ঠান নিয়ে, এবং বারবার অনুপ্রবেশ করেছেন রবীন্দ্রকে আমি বলি ভুটানদা, ও ডাক নাম। আপনারা অবাক হবেন যে মানুষটিকে আপনি দেখলেন, এইমাত্র বললেন আমার 88 বছর বয়স, আর দিব্যি সিল্কের জামা পরে বসে আছেন মাথা নিচু করে। এই ছেলেটি বা লোকটি যখন ছেলে ছিল কি প্রচন্ড ভালো ফুটবল খেলতে। সেই ফুটবলটা কিন্তু মাঠের ফুটবল নয়, গলির ফুটবল। আমি থাকতাম ক্রিক রোতে, আমাদের বাড়ি ছিল 26 সি ক্রিক রো, আর উনি থাকতেন মহেন্দ্র সরকার স্ট্রিটে। মহেন্দ্র সরকার নামটা কিন্তু মনে রাখবেন, মহেন্দ্রলাল সরকার ঠাকুরের চিকিৎসক এবং তার ভক্ত, এবং তার বাড়িটাও ছিল ওই মহেন্দ্র সরকার স্ট্রিট যেটা এখন, তারই একটা এন্ডে। সে বাড়িটা আমরা মাঝে মাঝে যাওয়ার সময় দেখতাম। আর সেই রাস্তাটার উপরেই আর একটা ক্লাব ছিল, ভারী সুন্দর ক্লাব। এখন তো ক্লাব বলে আপনারা তো বোঝেন, কতগুলো চ্যাংড়া ছিল মারামারি করছে, হইচই করছে, এই সমস্ত। এখনকার ক্লাবের উপর আমার কোনো ভক্তি নেই। সেই ক্লাবটা ছিল শরীর ক্লাব। সেখানে সুন্দর আয়োজন হতো গান বাজনার, সুন্দর আসর বসতো আলোচনার, সুন্দর পুজো আর্চা হতো, এবং এছাড়াও নানান রকম জিনিসের কাজ নিয়ে খুব ব্যস্ত থাকতো তারা। সেই শরীর ক্লাবে ছেলেবেলা থেকে, তখন আমি জানি এই রবীন্দ্রকে ভুটানদা বলে, ও ডাক নাম ভুটান। তো ভুটানদাকে দেখতাম সেখানে নানান রকম অনুষ্ঠান এই সমস্ত তৈরি করছেন। ওর সবচেয়ে বড় গুণ ছিল ছেলেবেলা থেকে একটু আয়োজক হওয়ার। এটা যে একেবারে ঘটে গেছে তা কিন্তু নয়। হি হ্যাড দি ইন্সপিরেশন, হ্যাড দি ইনক্লিনেশন, অ্যান্ড হ্যাড হোয়াট ইউ কল দ্য ট্যালেন্ট। এই আয়োজন করার যে একটা চেহারা, এটা ছেলেবেলা থেকে ছিল নানান রকম ভাবে। কারণ মহেন্দ্র সরকার স্ট্রিটটা কিন্তু একটা ঘটনাবলীর জায়গা ছিল। সেখানে মস্ত বড় দুর্গাপুজো হতো। আমাদের পাড়ার ওই সেন্ট্রাল ক্যালকাটার সবচেয়ে বড় দুর্গাপুজো হতো ওখানে, এবং সেখানে অনেক গানের জলসা হতো, নানান কিছু হতো। তার সঙ্গে ভুটানদা সম্পর্ক ছিল। কিন্তু ভুটানদা আমাকে অবাক করে দিলেন একটা সময়ে, যখন ওইখানে আনতে শুরু করলেন কিশোর মহারাজকে। কিশোর মহারাজের কাছেই শুনেছি, আমার মনে আছে ওনার সঙ্গে গল্প হচ্ছিল ইয়েতে, বেনারসে। উনি দাড়ি কামাতে গেলেন, তো যাবেন, তো আমাকে বললেন কি ভাই যাবে নাকি, চলো চা খেয়ে আসি। বলে চা খেতে, আপনি ছিলেন সবাই আপনি ছিলেন তো, বলে গেলেন ওখানে। দাড়ি কামাতো না, দাড়ি কামানো হচ্ছে, আর উনি নিজের জীবনের কথা বলছেন, নানান ঘটনার কথা বলছেন। এই জায়গাটা কি মজা জানো তো? আমাকে বলছেন ভারী সুন্দর, আমি লিখেছি সেটা। বলছে মজাটা কি জানো তো, বেনারসি ঘর, বড় সুরেলা ঘর, বড় মিষ্টি ঘর, আর এখানে নানান জিনিস আছে, যার মধ্যে দুটো জিনিস ভাই কখনো ছেড়ে যেও না। একটা হচ্ছে গিয়ে ঘোল, ওদের ওই যে শরবত তৈরি হয় অসাধারণ, বলে এটা খাবেই খাবে। উনি খাইয়েছেন আমাকে, অপূর্ব ঘোল। আর এখানকার চা মানে হচ্ছে গিয়ে, চাটা নাম মাত্র, ওই দুধের মধ্যে খানিকটা লিকার ফেলে দিয়ে বা চা ফেলে দিয়ে একটা অদ্ভুত জিনিস এরকম করে গ্লাসে ঠেলে তৈরি করা হয়। সব মারাত্মক জিনিস, খেলে নেশা হয়ে যাওয়ার মতন প্রায়। যাই হোক, তো ভুটানদা সেই সময় একটা অদ্ভুত কাজ করতেন। উনি জলসা ঘর বলে একটা গানের গোষ্ঠী তৈরি করার জন্য উঠে পড়ে লাগতেন, এবং লাইক ইন সো মেনি ওয়েজ উনি কোনো কিছু ছোট আকারে ভাবতে পারেন না, সবকিছু বড় বড় করে করতে হবে, মস্ত বড় করে করতে হবে। তার জন্য যত রকম ভিক্ষাবৃত্তি করতে হয়, যত লোকের বাড়িতে জ্ঞান করতে হয়, গিয়ে যত রকম শিল্পীদের কাছে গিয়ে যাতায়াত করতে হয়, জুতো খোয়াতে হয়, করবেন, কিন্তু বড় আকারে করবেন। তো সেই যেটা হলো জলসা ঘরের প্রতিষ্ঠা দিবস বা প্রতিষ্ঠা অনুষ্ঠান, সেটা হলো কোথায় না, গ্রেট ইস্টার্নে।
গ্রেট ইস্টার্ন বলতে তখনও মানুষ, এখন তো সব পাড়ায় পাড়ায় সমস্ত কত রকম রেস্টুরেন্ট হচ্ছে, ক্যাফে হচ্ছে, এ হচ্ছে, সে হচ্ছে, মানুষের সেই আদিকালের গ্রেট ইস্টার্ন সেই চেহারাগুলো মন থেকে একটু সরে গেছে। এখন তো সবাই পাড়ায় পাড়ায় ক্যাফে দেখে, কিন্তু সে সময় গ্রেট ইস্টার্ন একটা আলাদা কেতার ছিল। তো সেখানে একটি বিশেষ ঘরে গেলাম, সেখানে দেখলাম আবির্বাবু এসছেন, আবিরলাল মুখোপাধ্যায়, যার কথা একটু আগে বিশ্ববিদ্যা বললেন, আর আরো সবাই ছিলেন। এখন ওরা ঠিক করলেন যে ওরা নিয়মিত অনুষ্ঠান করবেন এবং ক্লাসিক্যাল অনুষ্ঠান করবেন। উনি কিন্তু রবীন্দ্রসঙ্গীত করতে পারতেন, উনি চাইলে আধুনিক গান করতে পারতেন। আধুনিক গানে তখন বিরাট বাজার, তখনও সাংঘাতিক বাজার, হেমন্ত মুখোপাধ্যায়ের সাংঘাতিক বাজার, শ্যামল মিত্রের, সন্ধ্যা মুখোপাধ্যায়ের, মানবেন্দ্র মুখোপাধ্যায়ের, মানে বাজার তো বাজারই, ধনঞ্জয় বৌদ্ধ বটে। কিন্তু উনি ওদিকেও গেলেন না। আধুনিকের জলসা আমার পাড়াতে, ওটা উনি জানেন, সেটা হচ্ছে ক্রিক রোতে, সেটা ভানু বোস করতেন। কি রবীন্দ্রনাথ, সে ভানু বোসের জলসা শোনার জন্য সারা কলকাতা ঝেঁকে পড়তো ওখানে। কালী পুজোর 15 দিন পরে সে অপূর্ব, আমার বাড়ির সামনে, মানে জলসাটা হতে আমার বাড়ি থেকে 100 ফিটের মধ্যে, আমরা সারা রাত জেগে সেই জলসা শুনতাম। এইগুলি ছিল ওনার অনুপ্রেরণা। ভানুদার জলসা কিভাবে মানুষ একেবারে ঝেড়ে চলে আসে সেটা উনি দেখেছিলেন। সো দ্য কোয়ান্টিটি ওয়াজ অলসো ইম্পর্টেন্ট টু হিম বিসাইডস কোয়ালিটি। তো উনি করলেন কি, উনি শুরু করলেন করে উনি একটা একটা করে জলসা শুরু করলেন। আমার কপাল এটাই যে একদিন আমি 69-70 সাল থেকে রবিশঙ্করের যাতায়াত করি এবং ওনাকে নিয়ে ওই যখন উনি কলকাতায় আসেন, আমি ইংরেজি কাগজ, আমাদের তখন হিন্দুস্তান স্ট্যান্ডার্ড ছিল, সানডে ছিল, সেখানে ওনাকে নিয়ে ইন্টারভিউ করতাম, লিখতাম, আনন্দবাজারে লিখতাম ইত্যাদি, আর ওনার অনুষ্ঠানগুলো রিভিউ করতে যেতাম। সেই সময় আমি আর সুব্রত দা, আমাদের আর এক পাড়ার বন্ধু, আপনারা সবাই নামে চেনেন, সুব্রত রায়চৌধুরী সেতারি, আমি তাকে ডাকতাম বাবলুদা। বাবলুদা আমার খুব বন্ধু ছেলেবেলা থেকে, সে আমার থেকে 7 বছরের বড়, কিন্তু খুব বন্ধুত্ব ছিল। তো একদিন আমি আর বাবলুদা গেছি রবিশঙ্করজির কাছে 20 বালিগঞ্জ পার্কে, যেখানে উনি সে থাকতেন কলকাতায় এলে। উনি দুটো বাড়িতে থাকতেন, ওখানে থাকতেন আর জাহাজ বাড়িতে থাকতেন, হোটেলে উঠতেন না কলকাতায়। তো আমরা গেছি, গল্প হচ্ছে, তখন হঠাৎ গিয়ে বললেন আমাদের রবিশঙ্করজি, বললেন, আচ্ছা সুব্রত, এই জলসাঘর প্রতিষ্ঠান থেকে একটি ছেলে এসেছিল আমার কাছে আজকে, ও আমার একটা অনুষ্ঠান করতে চায়। ওরা কিরকম? তো আমি আর বাবু দুজনেই বললাম খুবই ভালো, ওরা খুব ভালো উদ্যোগ নিয়ে করে। তো যাই হোক, এবং ওরা প্রপার ফিজ দেয় এবং আয়োজনটা খুব সুন্দর করে। তুমি তখন বললেন, দেখো সেই সময় কলকাতায় বাজালে বড় বড় শিল্পীরা, ক্লাসিক্যাল শিল্পীরা 1000-1500, মেরে কেটে 2000 পেত। তুমি বললেন আমার এখন রেটটা হয়েছে 9000। কবেকার কথা ভাবো, হচ্ছে 9000 হয়েছে। আমি কিন্তু ওকে বলেছি আমরা 9000 দিতে হবে। ছেলেটা মাথা নেড়ে গেল যে দেবে বলে। এবং ঘটনা হচ্ছে সেই অনুষ্ঠান যিনি করলেন, রবিশঙ্করজি একেবারে মুগ্ধ হয়ে গেলেন, এত ভালো করে করেছিলেন ওই সেই অনুষ্ঠান, বলার না। তারপর তো কত রবিশঙ্করের অনুষ্ঠান যে ভুটানদা করেছেন, রবীন্দ্র করেছেন, তার ইয়ত্তা নেই। কিন্তু আর বেশিরভাগই ছিল একেবারে নতুন ধরনের। স্টেজে গেলাম, বসলাম, বাজালাম, লোকরা হয়ে করলো, হাততালি দিল, চলে গেল, তা কিন্তু নয়। এরকম অনুষ্ঠান তখন ওনার প্রায়ই হতো। তো যাই হোক, কিন্তু উনি যেটা করতেন একটা নতুন ভাবনা দিয়ে করতেন। আজকে যে রবীন পালকে সংবর্ধনা করা হচ্ছে সেটা কিন্তু উনি বড় সংগঠন বলে নয় শুধু, তিনি অত্যন্ত ভবিষ্যৎদর্শী এবং নিপুণ আয়োজক, এবং তার সঙ্গে সঙ্গে একটা নতুনত্বের ভাবনা দিয়ে জিনিসটাকে তৈরি করেন। আজকে তিনি সবই তো বোতাম টিপে হয়ে যায় হাতের ফোনে,
তখন তো এটা ছিল না, গিয়ে গিয়ে লোককে ধরতে হতো, বলতে হতো, জাগাতে হতো, জানাতে হতো। এবং সেই অনুষ্ঠান একটার পর একটা উনি করতে যখন শুরু করলেন, তার মধ্যে একটা অনুষ্ঠান I consider one of the best ever in Calcutta. সেটা কি না, সারা রাত সেতার বলে উনি করলেন, সারা রাত সেতার। সেটা হলো ওই চোর বাগানের মল্লিক বাড়িতে। সেটা আমার মনে আছে আর একটা কারণে, আমি সেটা লিখেছি বোধহয়, যেটা লিখেছি এই কথাটা লিখেছি জানি না, আমি মাকে নিয়ে গিয়েছিলাম, মা এবং মিউজিকে। আমার মনে আছে সারা রাত মা কিন্তু কেঁদে কেঁদে প্রোগ্রামটা শুনেছি। কি অপূর্ব অনুষ্ঠান, কি অপূর্ব অনুষ্ঠান। তার কারণ হচ্ছে মা তার আগে অনেক অনুষ্ঠান গেছে, আমি নিয়ে গেছি, কিন্তু হলে বসে প্রোগ্রাম শুনছেন, আর সেখানে সেই ফরাস তো নয়, মোটা ইয়ে ছিল, চাদর টাদর দিয়ে, তার নিচে কার্পেট আছে, তার উপর বসে হাজার হাজার শ্রোতা সবাই তাকিয়ে আছে একটা মঞ্চের দিকে, সেখানে আলো জ্বলছে ঝাড়ের, আর সেইখানে রবিশঙ্কর বাজাচ্ছেন একটার পর একটা। অপূর্ব, সারা রাত ধরে। That was the first individual whole night function. Whole night function আগেও হয়েছে, পরেও হয়েছে, অনেকে মিলে বাজাচ্ছে, 5 জন 7 জন 8 জন 10 জন, সেটা হয়। হোল নাইট ফাংশন বলে ব্যাপারই আছে ক্লাসিক্যাল ফাংশনে। তো একটা লোক 7 ঘন্টা 8 ঘন্টা ধরে বাজাচ্ছে, বসলেন 7টায়, মাঝখানে ব্রেক হলে 2টো না 3টে ব্রেক ছিল তারপরে। এবং এটা ইট কট অন সো ওয়েল যে এরপরে আমজাদ আলী খানও একটা শরতের অনুষ্ঠান করলেন কলকাতাতে। সেটা হলো এতে হলে, ওখানে নয়, এটা হলো কলাসান্দমে, সারা রাত শরৎ বলে। তো যাই হোক, এইসব কারণে একটা নতুন দিক উনি তৈরি করে যাচ্ছিলেন সময়। আমার একটা খুব সুন্দর স্মৃতি আছে, সেটা বললে রবীন্দ্র খুশি হবেন, উনিও হয়তো, ওনার হয়তো মনে আছে, কিন্তু সব জিনিস তো সবসময় মনের উপরে আসে না। সেটা হলো রবিশঙ্করের সঙ্গে রাগ অনুরাগে কাজ করব বলে আমি যখন ইংল্যান্ড যাচ্ছিলাম, তার আগে তো মাদ্রাস, দিল্লি, এসব জায়গাতে ভারতবর্ষের নানা জায়গায় ঘুরে ঘুরে করেছি। তো সেটাকে পুরো জিনিসটাকে নিয়ে যখন ইংল্যান্ডে করা হবে, লন্ডনে করা হবে, আমি যাচ্ছি, সেই দিন উনি আমার বাড়িতে এসেছিলেন সন্ধ্যেবেলায়। আমার বাড়িতে তখন প্রচুর ভাই বোন, দাদা দিদি, এরা সব মিলিটারি হই হল্লা হচ্ছে, মা লুচি রান্না করে, মাংস রান্না করে সবাইকে খাওয়াচ্ছে চলছে। দেখি ভুটানদা চলে এসেছে, এই তো তোমার তো আজকে যাওয়ার কথা। বলে হ্যাঁ যাওয়ার কথা, বলে চলো 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 করে সে একটা ট্যাক্সি দিয়ে এসে ওয়েট করছে। আর আমরাও আর এরকম সব গাড়ি ফাড়ি যা জড় হয়েছিল, ট্যাক্সি ফ্যাক্সি সব, আমরা দল করে একটা প্রসেশন প্রায় আমরা ওখানে গেলাম। এবং এটাও আমার মনে আছে, যখন আমি গেলাম, সেটাও একটা অদ্ভুত ঘটনা। শোনা গেল আমি যে প্লেনটায় যাব বম্বেতে টু ক্যাচ অ্যানাদার প্লেন টু লন্ডন, সেটা ডিলেড হয়ে গেছে অন ইটস ওয়ে ফ্রম টোকিও টু কলকাতা। এ তখন দৌড়দৌড়ি করছে আমার জন্য, আমি যাতে কোনো একটা ফ্লাইট উঠতে পারি। এটাও আমার মনে আছে আপনার ভুটানদা দৌড়দৌড়ি করছে খুব, কি করে কিন্তু যেতেই হবে, করতে হবে, সে করতে হবে, দৌড়দৌড়ি করছে, এখানে খুঁজছে ওখানে খুঁজছে। তার মধ্যে অরূপ সরকার আনন্দবাজার থেকে ফোন করে বলেছেন যে কোনো ভাবে একটা প্লেন ধরে, লোকাল প্লেন ধরে তুই চলে যাও বম্বেতে গিয়ে টেক দ্যাট ফ্লাইট, ডোন্ট মিস ইট, যেতেই হবে, না রবিশঙ্কর ওখানে কি করবে, ভাববেন কি হবে কি হয় না। এই দৌড়দৌড়ি করছিলাম। যাই হোক, আমার একটা অ্যাংলো ইন্ডিয়ান বন্ধু ছিল, আমার বাড়ির উল্টো দিকে থাকতো। সে বললো, সে ফ্লাইট পার্সন ছিল বিওএসিতে, সে এসে বললো ডোন্ট ওয়ারি, আই গেট ইউ এ সিট অন মাই এয়ারলাইন, ইউ ফ্লাই দেয়ার। বলে ও গেল, এবং ভুটানদা বোধহয় গেল, ওখানে গিয়ে সব ইয়েটা চেঞ্জ করে আমার এয়ার ইন্ডিয়ার টিকিটটাকে ক্যান্সেল করে একটা টিকিট করে, বিওএসি টিকিট করে আমাকে দিলে, এবং আমি 8 ঘন্টার মধ্যে দৌড়ে প্লেনে উঠে চলে গেলাম। এসব মনে আছে, এইসব স্মৃতিগুলো এখন মনে আসছিল যখন আমি ভাবলাম যে ভুটানদার সঙ্গে স্মৃতিগুলো কিভাবে রয়েছে দিনের পর দিন জুড়ে। ভালো মানুষ, শুধু সংগঠক হিসেবে ওকে দেখলে হয় না, একটা ভালো মানুষ না হলে এই ধরনের সংগঠন করাও সম্ভব না। কত রকম ভাবে, কিরকম ভাবে বলি, উনি কলকাতায় এলেন যখন রবিশঙ্কর, ওই আমাদের সেই লন্ডনের ফেজের পরে প্রথম অনুষ্ঠান হলো ভুটানদা করলেন কোথায় না, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে।
ভাবুন, যার সিট ক্যাপাসিটি হচ্ছে 12,000, আর মাঝখানে যদি বসিয়ে দেন তাহলে আরো 10,000 বেড়ে যাবে, 8,000 বেড়ে যাবে, হয়তো 20,000 বেড়ে যাবে। সেই রবিশঙ্করের কথায় মাঝখানে আর লোক বসালেন না, সিটেই বসবে, 12,000 লোক বসবে, একেবারে প্যাকড টু ক্যাপাসিটি। 12,000 লোক বসলো এবং সন্ধ্যেবেলার অনুষ্ঠান হই হই পড়ে গেল যে একটা সেতার অনুষ্ঠান দিয়ে 12,000 শ্রোতাকে, দর্শককে এক জায়গায় আনা যায়। খেলাধুলো তো করা মুশকিল হয়, যাক হলো সেটা। হওয়ার পরে সেটাও দ্যাট অলসো কট। তারপরে আবার ওকেই ধরলেন আরেকজন আরেকটা অনুষ্ঠান করার জন্য, আমজাদ আলী খানের অনুষ্ঠান করার জন্য, সেটা উনি করলেন। এবং কি করে করলেন সেটা হচ্ছে গিয়ে, সবার তো একই রকম ক্যাপাসিটি থাকে না দর্শক টানার। উনি বললেন কি, ওনার একটা অদ্ভুত ঘাঁটি ছিল বর্ধমানে একটা বিরাট সংখ্যক দর্শক শ্রোতা, তারা ওর খুব বন্ধু লোক এবং নানানভাবে ক্লাব এটা হ্যানা ত্যানা নানা রকম ইন্টারাক্টিভ ব্যাপার স্যাপারে তারা মিশেছিল বলে তারা ওর সঙ্গে থাকতো। হি হ্যাড what you call confirmed audience of 5,000 all the time at any price. এটা সংগঠকের কত বড় কৃতিত্ব ভাবুন, যে বর্ধমান থেকে 5,000 লোক উনি এনে ফেলতে পারেন কলকাতায়, এবং টিকিট কেটে। তারপরে তারা তো আসবে, তারা টিকিট কেটে আসবে, বাসে করে আসুক, ট্রেনে করে আসবে, তারপর শুনে আবার রাত্রিবেলাকে থেকে কি সেই রাত্রিরই আবার ফেরত যাবে। এইসব কাণ্ডগুলো করেছে। তো সংগঠন বলে শুধু যদি আয়োজন করে দিলাম, বিজ্ঞাপন দিয়ে দিলাম, আর টিকিট বিক্রি করে টিকিটটা নিয়ে আর্টিস্টকে পেমেন্ট করে বাড়ি চলে গেলাম, তা তো নয়। যেটা বিশ্ববিদ্যালয় প্রথমেই বলছিলেন, কিন্তু তার সঙ্গে একটা ব্যাপার আছে, টু বি এবল টু ম্যানিউভার একটা হোল ক্রাউড from elsewhere, from all over, এবং into a same place. তারপরে ভুটানদার যেটা মস্ত বড় ব্যাপার ছিল, খুব সুন্দর। আমার একটা ব্যক্তিগত ইয়ে রয়েছে, আমার একটা ব্যক্তিগত দায় রয়েছে ব্যক্ত করার। আমার বিয়ের কার্ড কিন্তু ভুটানদা ছেপে দিয়েছিল। ওর যেটা অনেকে জানে না, ওর বড় গুণ হচ্ছে দুর্দান্ত প্রিন্টার। কোন প্রেসে করে, কাকে দিয়ে ডিজাইন করে, কি করে না করে, হ্যানা করে, আমি কিছুই জানি না। কিন্তু আমার সে সময় সাংঘাতিক, খুব অল্প সময়ের মধ্যে সব ব্যাপারগুলো করতে হচ্ছিল। কোথায় কি করব, আমি তখন ভাবছি কোন প্রেসে পারে। উনি বললেন, তুমি আমাকে দাও, তোমার লেখাটা দাও আমাকে। দিলাম, কি সুন্দর একটা, এখনো বাড়িতে আছে, কি সুন্দর একটা বিয়ের কার্ড ছাপিয়ে দিলেন, কোনো পয়সা দিলেন না। দ্যাট ওয়াজ হিজ গিফট টু মাই ম্যারেজ অ্যানিভার্সারি। পয়সা না, একদম না, কিছু টাকা না, তখনকার কি আর হবে, কিন্তু না, নেবেন না। আর একটা জিনিস, মস্ত বড় জিনিস, যেটা আমার খুব ভালো লেগেছে, চিরকাল বড় ভালো লেগেছে, সেটা হচ্ছে গিয়ে উনি পাড়ার মানুষদের খুব ভালোবাসতেন। আমার মা ওকে খুব ভালোবাসতেন, খুবই মানে